দিল্লি থেকে পণ্ডিত নেহেরু আসবেন কবির সঙ্গে দেখা করতে। তো বাবা বলল, বাহ, এটা তো খুব ভালো খবর। কিন্তু বাবার একটা ছিল যে ওখানে শম্ভু সাহা, যিনি রবীন্দ্রনাথের ছবি আপনারা যা বাজারে দেখেন, যত ভালো ভালো ছবি সব শম্ভু সাহার তোলা রবীন্দ্রনাথের ছবি। আপনি কবিগুরুকে গিয়ে বলুন আমি কলকাতা থেকে অমৃতবাজারের জন্য এসেছি ছবি তুলতে। তো রবীন্দ্রনাথ ওটা কথাটা শুনেছেন, শুনে বলে ওকে আসতে দাও। নেহেরু এবং রবীন্দ্রনাথের নেহেরু বসে আছেন আর রবীন্দ্রনাথ একদম সামনে, দুজনে ক্লোজ দিয়ে বসে আছেন। বাবা সেই ছবিটা তুললেন। নেহেরুজির সঙ্গে বাবার অদ্ভুত ধরনের সখ্যতা জন্মালো। বাবা কনভোকেশনে গেছেন, নাগরদোলাতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী 2.5 বছরের তখন কোলে করে তুলে ওই নাগরদোলায় দুলছেন। বাবা সেই ছবি তুলেছেন। যদি ইন্দিরা গান্ধী জানতে পারে তাহলে তো আমার সম্পর্ক ওনার সঙ্গে খারাপ হয়ে যাবে। এটা তো আমি করতে পারবো না। আপনি কালকে গ্যাংটকে ঘুরতে যাবেন, কিন্তু আমাদের ওখানে কোনো পারমিশন নেই যাওয়ার। আপনি ওটা আমাদের ঠিক করে দিন। ওখানে আপনি ঘোড়ায় চেপে যাবেন, অন্যরকম ড্রেস হবে, একটা অন্যরকম ছবি হবে, এটাই আমাদের পক্ষে একটা অন্যরকম ছবি হবে। এটা আপনি আমাদের অ্যালাউ করবেন না। কেন করবো না? তখন আমার সেই সাহসটাও হয়নি যে তাকে গিয়ে বলবো তোমার একটা ছবি চাই, আমি ছবি তুলব। আমি করলাম কি, ওই বিজয় অমৃতরাজ, অমৃতলাল, তারপরে মুখার্জি, সব অনেক বসে, আর ওর ভাই আনন্দ অমৃতরাজ, ওরা সব তাস খেলছে, আর পেনজিৎ লাল, এরা সব তাস খেলছে। আমি করলাম কি, আমার ওই বাবার বিশা ক্যামেরা দিয়ে দিয়েছিল, সঙ্গে একটা ফ্ল্যাশ দিয়ে বিশা ক্যামেরা দিয়ে ওই তাস ধরে দাঁড়িয়ে আছে। আমার টার্গেট তো বিজয় অমৃতরাজ, কিন্তু অত তো ক্লোজে যেতে পারছি না। ওই দূর থেকেই ওই ছবিটাকে তুললাম। তারপরের দিনকে গাভাস্কার যথারীতি সেঞ্চুরি করলো। সেঞ্চুরি করার পর আমি উল্টো দিকে চলে গেলাম। প্যাভিলিয়নটা ছিল উল্টো দিকে, আমরা যেখানে বসতাম তার উল্টো দিকে গেলাম। গাভাস্কার আমাকে হাত ধরে টানতে টানতে বললো যে ইউ আর এ গ্রেট, তুমি আমাকে আমার জন্য প্রার্থনা করেছো। আমি দেখো ভারতের সমস্ত মাঠে আমার সেঞ্চুরি হয়ে গেল। তুমি মুম্বাইতে আসবে, তোমাকে আমি যত যা ছবি তুমি চাইবে তোমাকে দেবো। রাসবিহারী এভিনিউর একটা বাড়িতে উঠে সে ভদ্রমহিলা, আপনাকে কি বলবো, ভদ্রমহিলা কাঁদছে। হ্যাঁ, আমি তারও আনন্দ হয়ে বেরিয়েছিল, কাঁদছেন একটা ভদ্রমহিলা এবং চোখ মুচ্ছেন দিয়ে। আর আমি ওই ওপর থেকে একটা টেলি দিয়ে ওই ছবিটা তুলেছিলাম। উত্তম কুমারের ডেড বডি নিয়ে চলে যাচ্ছে। যে কোনো গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে তার সঙ্গে আঁকা ছবি। সত্যজিৎ রায়ের গল্প পড়তে পড়তে আমাদের সেই গল্পের সঙ্গে একাত্ম হতে সুবিধা হয় তারই আঁকা ছবিগুলোর জন্য। সেই গল্পের মান বা গল্পের আকর্ষণ আরও অনেক বেশি বেড়ে যায় পাঠকের কাছে। গল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য যেমন ছবির দরকার আছে, তেমনই ছবিরও কিন্তু গল্প থাকে। এখানে কিন্তু আমি আঁকা ছবির কথা বলছি না, তোলা ছবির কথা বলছি, ফটোগ্রাফের কথা বলছি। কারণ ফটোগ্রাফ অ্যাকচুয়ালি আমাদের জীবনের কতগুলো খণ্ডচিত্র, তো সেই বিভিন্ন খণ্ডচিত্রের মধ্যে ধরা রয়েছে অনেক অনেক গল্প। আজকে আমরা ছবির গল্প বলবো, একজন ফটোগ্রাফারের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত ফটোগ্রাফার তপন দাস। নমস্কার তপনবাবু, অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আমাদের গপ্পসপ্পতে আসার জন্য। আপনার এই যে ফটোগ্রাফি পেশাটা বেছে নেওয়া, এটা তো মূলত আপনার বাবার কারণে। একদম আপনার বাবার কথা দিয়ে আমরা শুরু করি আলোচনা। বলুন আপনার বাবার নাম। উনি বাবা অমৃতবাজারের চিফ ফটোগ্রাফার হয়েছিলেন 1940 সালে, কিন্তু বাবার শুরুটা ছিল একদম ডিফারেন্ট। বাবা গভর্নমেন্ট আর্ট স্কুলের পড়াশোনা করেছেন ওখানে, এবং ওখানকার পাস করেছেন যখন গোল্ড মেডেল নিয়ে পাস করেছেন। তা ওনার প্রথম ছিল জীবনে আঁকাঝোঁকা, হেডপিস টেলপিস বানানো, এবং বিভিন্ন খবরের কাগজ, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কাজ উনি করতেন। তো একদিন উনি 1929 সালে উনি তখন আমাদের ধর্মতলা অঞ্চলে ফুটপাথগুলোতে আমেরিকান এবং বিভিন্ন দেশের
নানা রকম সামগ্রী পাওয়া যেত। ফটোগ্রাফিক সামগ্রী তো অনেক বেশিই পাওয়া যেত। আমেরিকান ক্যামেরা এবং সিনেমার ক্যামেরা, সেসব তোলার ক্যামেরা, সেসব সব পাওয়া যেত। তো বাবা ওইখান থেকে যেতে যেতে একদিন মনে করলেন যে একটা দেখেন একটা ট্রাইপড রয়েছে আর একটা প্লেট ক্যামেরা রয়েছে। তো বাবা সেটা দরদস্তুর করে বাবা ওইসব, বাবাদের একটা ছিল, পার্ট ছিল, আর্ট স্কুলে যে ফটোগ্রাফির একটা পার্ট ছিল, সেখানে প্লেট ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো। বাবা তার সেই জন্য সেটা উনি সংগ্রহ করলেন। সংগ্রহ করে ছবি তুলতে শুরু করলেন। ছবি তোলা হচ্ছে ওনার মূলত কলকাতা শহরের বিভিন্ন পুরনো সব বাড়ি, তারপরে পুরনো সব জমিদার বাড়ি, এর বাড়ি, এদের সব আলাদা আলাদা করে। বাবার টেকনিকটা একটু অন্য ধরনের ছিল। বাবা একটু ভাবতো যে ছবি যারা রোজ খবরের কাগজে দেখে তাদেরকে আমি একটু অন্যভাবে সেই ছবিগুলো দেখাবো। সেই জন্য তিনি একদম স্ট্যান্ড স্টিল, যেগুলো বাড়ির একটা রাজবাড়ির ছবি, একটা স্ট্যান্ড স্টিল ছবি উনি ওই প্লেট ক্যামেরা দিয়ে, প্লেট ক্যামেরার রকমটা হচ্ছে যে সামনের দিকে যে লেন্সটা থাকে, লেন্সের সামনে আলোটা ঢুকিয়ে ওটা টপ করে বন্ধ করে দিতে হয়। আচ্ছা। তাহলে পরে ছবিটা প্লেট ওঠে, প্লেটটাকে ডেভেলপ করে তারপরে ছবি, তারপর তো প্রসেস করে ছবি হয়। এই হচ্ছে বাবার প্রথম জীবনের কাজ। তো তারপরে হঠাৎ বাবা 1931 বা 32 সালের কথা বলছি, উনি একটা খবর পেলেন যে বিহারে বিরাট আর্থকোয়েক হয়েছে। মানে অসা ভারতবর্ষে এরকম আর্থকোয়েক বোধহয় এখনো পর্যন্ত হয়নি, এত বড় আর্থকোয়েক। সেই জন্য বাবা ওই ক্যামেরা এবং ট্রাইপডটা দিয়ে বিহারে চলে গেলেন। দারভাঙ্গাতে বিরাট একদম বিশালে। তো উনি মনে করলেন আমি ফ্রিল্যান্সার, আমি যদি ছবি তুলে খবরের কাগজকে বিক্রি করতে পারি তাহলে ভালো হবে। তো উনি সেই ছবি তুলে প্রথমে অমৃতবাজারকে দিয়েছেন, কেননা অমৃতবাজার তুষারবাবুর সঙ্গে বাবার একটা আলাদা এমনি সম্পর্ক গড়ে উঠেছিল। তো স্টাফ টাফ হওয়ার কোনো কথা বলেনি, বলে ছবি দেবো, টাকা দেবো, এই সম্পর্ক। তা বাবা সেই জন্যে, সেই কারণে প্রথমে গেলেন সুরেশ মজুমদারের কাছে। সুরেশ মজুমদার ছিলেন আনন্দবাজারের প্রতিষ্ঠাতা, আচ্ছা। যার সঙ্গে নেতাজি সুভাষ বোসের দরম মরম খুব ছিল। সেই জন্যে অমৃতবাজার ছিল আপনার প্রো গান্ধী, আর আনন্দবাজার ছিল প্রো নেতাজি। এই দুটো ভাগ ছিল দুজনদের, বুঝতে পেরেছেন? যার ফলে ব্রিটিশরা অমৃতবাজারকে খুব করতো, মানে পছন্দ ন্যাচারালি করতো? ওদেরকে বেশি করতো। কিন্তু বাবা হঠাৎ সুরেশ মজুমদারের কাছে গিয়ে হাজির হলেন। সুরেশবাবু বললেন, দেখো তারক, এরকম তো আর একজন ফটোগ্রাফার আমাকে ছবি দিয়ে গেছে, তা তুমি যখন এসছো, তুমি তো খুব ভালো ছবি তোলো, তুমি তো যখন এসছো তুমি আমাকে তোমার থেকে দুটো দাও। বাবা বললো, এত ছবি এনেছে আপনি দুটো নেবেন? বলে আমাকে দুটো দাও। আর তোমাকে বলি, তুমি আর এই যে ছেলেটি এসছে তারা দুজনে আমাদের কাগজের জন্য লেগে পড়ো, তোমার কাগজটা তোমরাই ফটোগ্রাফার হবে, 20 টাকা করে মাইনে দেবো। বলে 20 টাকা করে মাইনে দেবেন? আমার অনেকজন বাড়িতে আমার আহ, এ লোকজন রয়েছে যাদেরকে আমাকে সাহায্য করে তাদেরকে তুলতে হয়। আমি নিজেও খুব গরিবের ছেলে, আমার দাদা আমাকে যা পড়াশোনা শিখিয়েছেন আমি সেইভাবে বড় হয়েছি। সেই জন্যে আমি কোনো জায়গায় 20 টাকা মাইনের, আমি 20 টাকা কেন, আমি 40 টাকা মাসে আমার আয় হয় বিভিন্ন আর্টের কাজ করে। তো আমি তো আপনার ওখানে, ঠিক আছে আপনি দুটো ছবি নেবেন, 2 টাকা 4 টাকা। উনি 4 টাকা ওখানে দিলেন, আর অমৃতবাজারের পুরো ছবি দিলেন, পুরো 2 পাতা জুড়ে বিহার আর্থকোয়েকের ছবি বেরোলো। এইটা হচ্ছে বাবার শুরুর কথা বললাম। এরপরে 1936 সালে বাবাকে একজন পুলিশ অফিসার, বাবার আত্মীয় হবে আমি যতদূর শুনেছি, তো উনি বাবাকে বললেন যে আপনি একটা কাজ করুন, শান্তিনিকেতনে চলে যান। বলে হঠাৎ শান্তিনিকেতনে কেন? শান্তিনিকেতনে চলে যান, দিল্লি থেকে পণ্ডিত নেহেরু আসবেন কবির সঙ্গে দেখা করতে। তো বাবা বললো, বাহ, এটা তো খুব ভালো খবর। কিন্তু বাবার একটা ছিল যে ওখানে শম্ভু সাহা, যিনি রবীন্দ্রনাথের ছবি আপনারা যা বাজারে দেখেন, যত ভালো ভালো ছবি সব শম্ভু সাহার তোলা রবীন্দ্রনাথের ছবি।
তো বাবা একটু ইতস্তত করছিলেন, কিন্তু বাবা অমৃতবাজারের রবি চৌধুরী বলে নিউজ এডিটর ছিলেন। নিউজ এডিটরকে বললেন যে, "আমি আজকে শান্তিনিকেতনে যাব, আপনার সঙ্গে আমার কালকে বিকেলে দেখা হবে।" তো বলল, "তুমি কোথায় যাচ্ছ?" বলল, "দেখুন, এটা একটু গোপন রাখছি, কারণ এটা এক্সক্লুসিভ হতে পারে আমাদের।" তো বলল, "ঠিক আছে, তুমি চলে যাও।" বাবা সেই ক্যামেরার বাক্স নিয়ে আর ট্রাইপডটা নিয়ে রাত্রির ১টার সময় বোলপুরে নামলেন। নেমে তো তখন হোটেল টোটেল কিছুই ছিল না। বাবা ওই স্টেশনের চেয়ার ইয়েতে বেঞ্চিতে রাত্রিটা শুয়ে কাটানো। ভোরবেলা হওয়ার সঙ্গে সঙ্গে প্রাতঃরাশ করে কোনো রকমে উনি একদম রবীন্দ্রনাথের বাড়িতে ক্যামেরার সঙ্গে গিয়ে হাজির হলেন। এবং সঙ্গে সঙ্গে ক্যামেরা হাজির হলে তো হবে না, ওখানে কেউ নেই, একদম ফাঁকা। তারপরে দু একজন এলো, তার মধ্যে সাগরদার বাবা, সাগরদা মানে? সাগরমায় ঘোষ, আচ্ছা। দেশের এডিটর যিনি ছিলেন, বিখ্যাত লোক। হুম। এবং সাগরমায় বাবার বাবা ছিলেন কালীমোহন ঘোষ, আচ্ছা। উনিও শান্তিনিকেতনের বিরাট ছিলেন। আর অমর্ত্য সেন বিজ্ঞানী, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তার বাবা ছিলেন আশুতোষ সেন। এই দুজনে মিলে প্রথম এসেই বাবাকে বললো, "না, এরকম তো কোনো খবর আমাদের কাছে নেই, এরকম খবর নেই।" বাবা বলে, "না, দেখুন, আমি যা খবর পেয়েছি ঠিক খবর আছে, আপনি একটু পরেই দেখবেন পুলিশ টুলিশ আসবে।" বলে, "পুলিশ আসবে কেন?" বললো, "পুলিশ আসবে, আপনি দেখবেন না।" তখন আস্তে আস্তে দেখি ৭টা বেজে গেছে যখন, তখন একজন দুজন পুলিশ ওখানে এসে হাজির হলেন। হাজির হলেন এবং বাবার সেই যিনি যাকে খবর দিয়েছিলেন, বাবাকে যিনি খবর দিয়েছিলেন, তিনিও ওখানে হাজির হলেন। তখন বাবা ওখানে হই হট্টগোল। বাবা ভীষণ ডেয়ারিং ছিলেন, মানে আমার ছবি, আমার কাছে স্পেসিফিক খবর আছে, আমি স্পেসিফিক খবরের জন্য এসেছি। তখন চেঁচামেচি হতে রবীন্দ্রনাথ ভেতরে, উনি অলরেডি সিটে বসে পড়েছিলেন। তখন বাবা বলেন যে, উম, "আপনি কবিগুরুকে গিয়ে বলুন আমি কলকাতা থেকে অমৃতবাজারের জন্য এসেছি ছবি তুলতে।" তো রবীন্দ্রনাথ ওটা কথাটা শুনেছেন, শুনে বললো, "ওকে আসতে দাও, আজকে তো শম্ভু নেই, শম্ভু কলকাতায় গেছে, ফিল্ম টিলিম সব ডেভেলপ করার জিনিস টিনিস কিনতে গেছে, আজকে শম্ভুকে পাওয়া যাবে না, তো এই ডকুমেন্টসটা থাকবে, ওকে ভেতরে ঢুকতে বলো।" বাবা ভেতরে ঢুকে দেখে চেয়ারের ব্যবস্থা হচ্ছে, পণ্ডিতজি ওখানে, কবিগুরু এখানে। বাবা তখন ওই চেয়ারটাকে সামনে এনে যেন ফ্রেমের মধ্যে থাকে, সেই ফ্রেমটা দেখে নিয়ে উনি উনি যেহেতু আর্ট স্কুলে পড়ছেন, ওনার ফ্রেম সম্বন্ধে বাবার, মানে তখনকার দিনে অনেক চিত্র সাংবাদিক ছিল না যে তা নয়, কিন্তু বাবার ফ্রেমিংটা এত ভালো ছিল যে বাবা ফ্রেমিংয়ের সমস্ত ফটোগ্রাফারকে উনি মেরে দিতেন ওই ফ্রেম করার জন্য। তো উনি ওই চেয়ারটাকে সামনে বসালেন। রবীন্দ্রনাথ বললেন, "কী করছো?" বলে, "ওই পণ্ডিতজি এখানে বসবেন, আপনি তো খুব আস্তে কথা বলেন, আপনার কথাটা ভালো করে শোনা যাবে, আপনি ওই জন্য আমি এটা।" বলে, "আচ্ছা, ঠিক আছে।" বলে বাবা ওইখানে ট্রাইপড দিয়ে ওই এটা লাগিয়ে টাগিয়ে সব করলেন। ইন দি মিন টাইম নেহেরুজি এসে ঢুকলেন। নেহেরুজি এসে ঢুকতেই ওইখানে বসলেন। বসতে রবীন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা হলো। বাবা ৪টি ছবি তুলেছিলেন। বাবা ৪খানা ছবি তুলেছিলেন পেট ক্যামেরা। দুটো আলো বা এদিক ওদিক হয়েছিল পেট ক্যামেরায়, সব কটা ছবি একদম পারফেক্ট হয় না। তো বাবার দুটো ছবি একটু নড়া ছিল সামান্য, কিন্তু আর দুটো ছবি একদম পারফেক্টলি অলরাইট ছিল। বাবা ওই ছবি তুলে নিয়ে এসে আবার ট্রেন ধরে কলকাতা চলে সেই গেলেন। ছবি দুটো কিরকম, মানে নেহেরু এবং রবীন্দ্রনাথের? নেহেরু বসে আছেন আর রবীন্দ্রনাথ একদম সামনে, দুজনে আচ্ছা। ক্লোজ দিয়ে বসে আছেন। বাবা সেই ছবিটা তুললেন এবং রবীন্দ্রনাথ বাবাকে বললেন যে, "দেখো, আমাদের তো শম্ভু ছবি তোলে, তো তোমাকে আমি, তুমি কলকাতা থেকে এসছো, তোমার এটা ডকুমেন্টও থাকবে, তুমি কিন্তু আমাকে ছবি দেবে।" বলে, "হ্যাঁ, কবিগুরু, গুরুজি, আমি আপনাকে নিশ্চয়ই ছবি দেবো, আমি তো কনভোকেশনে আসি মেলাতে ছবি টবি তুলতে, তো আমি নিশ্চয়ই ছবি দেবো।" তো নেহেরুজি তখন বাবাকে বললেন যে, "আপকা ক্যা নাম হ্যায়?" বাবা তখন বললো, "আমার নাম তারক দাস, আমি কলকাতাতেই ফটোগ্রাফার, এরকম এসছি, এরকম, তুমি আমাকে ছবি পাঠাবে।" বাবা বললো, "হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে ছবি পাঠাবো, और तुम हमारे साथ मुलाकात करेंगे जब हम শান্তিনিকেতন में आएंगे।" তো তারপর থেকে নেহেরুজির সঙ্গে বাবার অদ্ভুত ধরনের সখ্যতা জন্মালো। বাবা কনভোকেশনে গেছেন, নাগরদোলাতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ২.৫ বছরের তখন, কোলে করে তুলে ওই নাগরদোলায় দুলছেন, বাবা সেই ছবি তুলেছেন। তুলে নেহেরুজিকে ওই ভগৎ ভাই বলে একটা দোকান আছে ওখানে ডেভেলপ করে, তারা
क्या पिक्चर इतना इतना अच्छा पिक्चर खींचा, ये तो बहुत बढ़िया पिक्चर है। तो तुम एक काम करो, हमारा एक तो पिक्चर खींच दो, हमारा साथ इंदिरा रहेगा और हमारा नाती रहेगा। তো বাবা বললেন, "ঠিক হয়, ঠিক আছে, আমি বলুন কটার সময় আসতে হবে?" বাবা এসে ওই ৩ জনের, নেহেরু রয়েছেন পাশে, আর ইন্দিরা গান্ধী একদম ক্লোজ করে নিলেন বাবা, নিয়ে রাজীব গান্ধী কোলে করে রয়েছেন। সেই ছবিটা আনন্দবাজারে পরে প্রকাশিত হয়, অমৃতবাজারে তো বেরিয়েইছে। এখন नेहरू जी बोले ने तारा ये बहुत हमारा बहुत पिक्चर हमारा ज़रूरत है, हम इधर उधर भेजेंगे ये पिक्चर, आप हमको जरा বেশি করকে মানে অনেকগুলো করে ছবি তুমি আমাকে তৈরি করো। ওই ৩৬ সালে যখন বাবা ওখানে ছবি তুললেন, তারপরে নেহেরুজিকে বলেছিলেন যে আমি প্রত্যেকবার কনভোকেশনে আসি, আমি আপনার সঙ্গে আমার দেখা হবে। বলে, না তুমি এই ছবিটা আমাকে অবশ্যই দিও। তো বাবা ছবি করে ওনাকে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ছবি করে দিয়েছিলেন। তারপরে এরম কনভোকেশনে বাবা যাওয়ার পরে বাবা ওই নাগরদোলায় নেহেরু এবং ইন্দিরা গান্ধী এবং ছেলে নাগরদোলায় ঘুরছেন, বাবা একটা স্টিল ছবি তুলেছিলেন। ছেলে মানে রাজীব গান্ধী? রাজীব গান্ধী কোলে, তখন ২.৫ বছরের ছেলে। তো এইসব গল্প আমার বাবার কাছ থেকে শোনা। বাবা তো তারপরে ওই ছবিটা তুলে বাবা ভগৎ ভাইয়ের দোকানে গিয়ে, ওখানে ভগৎ ভাই খুব নাম করা একজন ইয়ে ছিল, স্টুডিও ছিল, সেখানে গিয়ে বলে টলে একটা ছবি টবি করে নেহেরুজিকে সেদিনকেই ২-৩টে কপি দিয়ে দিলেন। দেওয়ার পরে নেহেরুজি বললেন, তারা তুম মেরা ফ্রেন্ড হো গিয়া, তুমি আমার বন্ধু হয়ে গেলে, তোমাকে আমি তুমি তুমি দিল্লি চলে এসো, তুমি দিল্লি চলে এসো, তুমি আমার পার্সোনাল ফটোগ্রাফার হবে। বলে, পণ্ডিতজি আমার তো খুব ভালো লাগছে আপনি বলছেন, পরিবারের অনেকজন লোকজন আছে, তো আমি তো কলকাতা ছেড়ে যেতে পারবো না, আমার দাদা আছেন যিনি আমাকে মানুষ করেছেন, দাদার এখন শরীর খুব খারাপ, আমাকে দেখাশোনা করতে হবে। বলে, ঠিক আছে, তুমি আমি যেখানে থাকবো তুমি যেন সেখানে থেকো, তুমি কোম্পানিকে বলবে, তুষারবাবুকে বলবে, তুমি ওইখানে আমি যেখানে যাব তুমি সেখানে আমার সঙ্গে থেকো। বলে, বাবা বললো ঠিক আছে। তো তারপর থেকে নেহেরুর সঙ্গে বাবার সখ্যতাটা একবারে অন্যরকমভাবে হয়ে যায়। তার একটা উপমা আপনাকে দিই যে কীরকম সখ্যতা, সেটা হচ্ছে নেহেরুজি ১৯০০ কত সালটা আমার মনে নেই, ৬৪-তে উনি মারা যান, তারও আগে দুর্গাপুরে একটা কংগ্রেস অধিবেশন হয়েছিল। কংগ্রেস অধিবেশনে বাবা নেহেরুজি তাকিয়ায় একটা তাকিয়ে হেলান দিয়ে বসে এরকম করে যেন দার্শনিকের মতো খুব অনেকক্ষণ ধরে ভাবছিলেন। বাবা সেই ছবিটা ক্লোজ আপ করে অমৃতবাজারে দেয়, এবং অমৃতবাজারে তারপরের দিন নেহেরুজি দেখে বলেছেন যে একটু দারুণ ছবি তুলেছে, বাবার নাম রয়েছে, তারা তো বহুত আচ্ছা, বউ খুব ভালো ছবি তোলে, তো ঠিক আছে বলে কিছু আর বলেনি। উনি অধিবেশন শেষে বাবাদের দুজনকার ডাকরুম হতো, আনন্দবাজারের হতো এবং যুগান্তর হতো। যুগান্তরের তখন সার্কুলেশন আনন্দবাজারের চেয়ে অনেক বেশি। আনন্দবাজার পরে ৭০ সালের বাংলাদেশ যুদ্ধের পর থেকে অনেক নাম করেছে সার্কুলেশনে, কিন্তু যুগান্তর এবং অমৃতবাজার খুব চালু কাগজ ছিল তখনকার দিনে। তো যাই হোক, সেই ছবিটা বাবা এ করে নেহেরুজিকে দিলেন, নেহেরুজিকে পাঠালেন, এবং পাঠিয়ে তুষারবাবুর করেই পাঠালেন ওই ছবিটা, ৩ জনের পাঠালেন, এবং ওই দুর্গাপুর কংগ্রেসে নেহেরুজির ওই ছবিটা দেখে খবরের কাগজে নেহেরুজি একটু অবাক হয়ে গিয়ে, নেহেরুজি বলে, আজকে তারকের সঙ্গে দেখা করতে হবে, আমি যাই। বলে, নেহেরুজির একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে উনি সিগারেট খেতেন, সেটা ইন্দিরা গান্ধী জানতেন, এবং ইন্দিরা গান্ধী জেনে তখন থেকেই শরীরটা খারাপ হতে আরম্ভ করে নেহেরুজি। তো নেহেরুজি বলে, সিগারেট একদম খাবে না, তুমি একদম সিগারেট খাবে না, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি একটু ঘুরে আসছি। বলে বাবা কাছে ওই অমৃতবাজারের ডাকরুমে এলেন, এসে দেখে দরজাটা বন্ধ, এই একটাই ঘর, তার মধ্যে অন্ধকার করে বাবা রাংতা টাংতা দিয়ে তৈরি করে একটা ডাকরুম বানিয়েছিলেন, সেখানে খুব খটখট 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 করে আওয়াজ হচ্ছে। তো বাবা বললো, দাঁড়াও, আমি একটু ছবি তৈরি করছি, এখন একটু ব্যস্ত আছি, দাঁড়াও। তখন চুপ করে গেল,
মিনিট ৩-৪ বাদেই উনি হাইপোতে ছবিটা দিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তো নেহেরুজি বললেন, "তারাক, তুমি इतना টাইম লাগা, তুমি এত সময় নাও ছবি তৈরি করতে?" বললো, "হ্যাঁ পণ্ডিতজি, এখানে আমাদের তো সব অ্যাপারেটাস এখানে থাকে না, সেই জন্য আমি এখানে একটু সময় লাগে। এখানে ডেভেলপ তৈরি করতে হয়, হাইপো দিয়ে তৈরি করতে হয়, তাকে ভেজাতে হয়, এই ছবি অনেক ঝামেলার আছে ব্যাপার এখানে। তারপরে খবরের কাগজে দেওয়ার জন্য আমার লোক ঠিক করতে হয়, সে দিয়ে আসবে দিয়ে এই করে এই তখন বললো তো তারা জানো মানে আমার কাছে এসে কানে 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 ফিস করে বললো, একটু সিগারেট দাও। তা বললো যে সিগারেট নে বাবা, ও যদি ইন্দিরা গান্ধী জানতে পারে তাহলে তো আমার সম্পর্ক ওনার সঙ্গে খারাপ হয়ে যাবে, এটা তো আমি করতে পারবো না। पंडित जी, क्या तारक, तुम मेरा फ्रेंड हो, तुम मेरा फ्रेंड का है, তুমি আমার বন্ধু হও, তুমি এটা করতে পারছো না, দিতে পারছো না একটা সিগারেট? কী কী তোমার কাছে কী আছে, বিড়ি আছে? বলে, বাবা বললো, না বিড়ি না, আমি কাঁচি সিগারেট খাই, সিজার্স। বলে, ওই একটা সিগারেট দাও আমাকে। বলে একটা সিগারেট ধরিয়ে খুব মগজ, খুব টান দিলেন। টান দিয়ে বাবা বললো যে আমার সর্বনাশ হলো। মনে মনে ভাবলেন, আমার সর্বনাশ হলো, ইন্দিরা গান্ধী জানতে পারলে কাশি টাশি হলে আমাকেই ধরবে, উনি জানে যে আমি ওনার বন্ধু হই। এইরকম ভাবে যে কোনো সময়, যে কোনো অকেশানে বাবার অবারিত দ্বার, যেখানে কোনো গ্যাংটক যাবে, দার্জিলিংয়ে গেছে বাবা, রাত্রিবেলা নেহেরুজির সঙ্গে নেহেরুজি গেছে, তো গ্যাংটক বাবাদের অ্যালাউ করেনি। কমিশনার বলেছে, না ওখানে আপনাদের রিপোর্টার এবং আপনারা যেতে পারবেন না। ওখানে কেন? ওখানে উনি ঘুরতে যাবেন, ওখানে আপনাদের কী আছে? বলে, ওইখানেই তো উনি ঘুরতে যাবেন, আমি তো এসছি ফটোগ্রাফার, আমাদের ছবি তুলতে দেবেন না? বলে, না ওখানে অ্যালাউ হবে না। তো বাবাও খুব মানে মনের ভীষণ গভীরতা ছিল না। উনি রাত্রিবেলায় ওই রাজভবনের ডিনার চলছিল। ডিনার চলতে চলতে তখন বাবা ওই নেহেরুজির যে রান্না করে শেফ, সে শেফ এসে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। বাবা একটা কাগজে তার উদ্দেশ্য থেকে বলো, এই কাগজটা তুমি পণ্ডিতজিকে দাও। বললো, ঠিক আছে। বাবা বললো, দেওয়ার সঙ্গে সঙ্গে, কিধার है তারা, ইধার না নেই হ্যাঁ? বলে, এখানে নেই। এখানে কেন নেই? এখানে ওর নেমন্তন্ন নেই, এত বড় ডিনার হচ্ছে, আমার বন্ধু হয়, তাকে নেমন্তন্ন করা হয়নি। তখন বাবা বলছেন যে, বাবা ঢুকে গেছেন, কে তারা, তোমাকে নেমন্তন্ন করেনি? এত বড় একটা ডিনার হচ্ছে, তোমায় নেমন্তন্ন করেনি? বাবা বললো, নেহেরুজি, নেমন্তন্ন তো দূরের কথা, আপনি কালকে গ্যাংটক যাবেন, তার আমাদের কোনো গাড়ি আমরা বাজারে পাচ্ছি না, যেতে দেবেন না, তারা যাবেও না। বলি, না ওদের পুলিশ মানা করে দিয়েছে। তখন উনি নেহেরুজিকে বললেন, নেহেরুজি আপনি যাবেন, আমরা ছবি। তখন নেহেরুজি বললেন, কে, এ কী কথা, এটা তোমরা যাবে না, তোমরা এসছো এখানে আমার ছবি তোলার জন্য? নেহেরুজি তখন কমিশনারকে ডাকলেন, ডেকে খুব ধমকালেন। ধমকে বললেন, আগে তারককে খাবার খাও, ও খুব খাবার খেতে ভালোবাসে, আমি জানি, আমার সঙ্গে অনেক জায়গায় গেছে, খাবার খেতে ভীষণ ভালোবাসে। সত্যি বাবা খুব খাবার খেতে ভালোবাসেন। তো বাবা ডিনারে বসলেন, বলে, পণ্ডিতজি ঠিক আছে, ডিনার তো আমি খাবো, কিন্তু আমি যার জন্য আপনার কাছে এসেছি, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। বলে, ক্যা, বলো বলো। তখন নেহেরুজি বলেছে যে, বাবা বলেছে যে, আপনি কালকে গ্যাংটকে ঘুরতে যাবেন, কিন্তু আমাদের ওখানে কোনো পারমিশন নেই যাওয়ার, আপনি ওটা আমাদের ঠিক করে দিন। ওখানে আপনি ঘোড়ায় চেপে যাবেন, অন্যরকম ড্রেস হবে, একটা অন্যরকম ছবি হবে, এটাই আমাদের পক্ষে একটা অন্যরকম ছবি হবে, এটা আপনি আমাদের অ্যালাউ করবেন না? কেন করবো না? ওই কমিশনারকে ডাকলেন, খুব ধমকালেন, ধমকে বললেন যে, আমি কালকে 5টায় বেরোবো, ওদের হোটেলে 4টের সময় গাড়ি পাঠিয়ে দেবে, যা রিপোর্টার যায়, ফটোগ্রাফার যায়, যারা যারা যাবে তারা যায়। আমাদের কাগজ থেকে বাবা আর বীরেন সিংহ ছিল আনন্দবাজারে, ওরা দুজন একটা গাড়িতে গেল, আর একটা গাড়িতে সব, তখনকার দিনে খগেন্দ্রনাথ দে সরকার, শিবাজি কি বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারের পরে পলিটিক্যাল রিপোর্টার ছিলেন, ওরা সব একটা গাড়িতে গেল, আর বাবারা গেল, যে নানা রকম ছবি, নানা রকম আমার বাড়িতে ওটা টাঙানো আছে। সেই ছবি উনি তুলতে দিলেন, এবং দুটো কাগজ, আনন্দবাজার এবং অমৃতবাজার, আর কোনো ফটোগ্রাফার যায়নি।
মানে তারা জানতো, তারা খবরও নেয়নি যে রাত্রিবেলা পণ্ডিতজির সঙ্গে এরকম তারকবাবুর কথা হয়েছে। তারা যায়নি, ওই বীরেনবাবু আর তারকবাবু গিয়ে ওখানে ছবি তুলে কাগজে বেরোলো সেই ছবি। এবং একটা কথা, নেহেরুজিদের এটা একটা পেটিগ্রি ছিল, নেহেরুজি না, ইন্দিরা গান্ধীরও, যে এই ফটোগ্রাফারদের যদি অ্যালাউ যদি না করা হয়, আমাদের ডকুমেন্টসটা কে রাখবে? এই ডকুমেন্টসটা যত প্রাচীন হবে তত তো আর আমাদের লোককে চিনবে কী করে? আমি যে ইন্দিরা গান্ধী, আমি যে নেহেরুজি, আমি যে গান্ধীজি, লোকে চিনবে কী করে? তাতে এদেরকে তো খুব দরকার। এদের রিপোর্টার থাকুক না থাকুক, এদের কাছে কথা শুনে তারা লিখে ফেলতে পারবে, কিন্তু তাদের জায়গাটায় যাওয়া একান্ত জরুরি। এই জন্য আমি তারককে খুব ভালোবাসি। তারককে আমি বলেওছিলাম যে তুমি দিল্লিতে এসো আমার সঙ্গে, আমার কাজ করবে। ও তো রাজি হয়নি, ওর বাড়িতে কতগুলো প্রবলেম আছে, সেই জন্য। এই হচ্ছে বাবার সঙ্গে নেহেরুর সম্পর্কের কথা আপনাকে জানালাম। এবার আমরা একটু আপনার কথা শুনি। আচ্ছা, আপনার ফটোগ্রাফি জীবন শুরু হলো কি করে? দেখুন, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন বাড়িতে প্রায় বসেই আছি, বাবার সঙ্গে বিভূতি লাহা অগ্রদূতের মেন লোক, উত্তম সুচিত্রার যত ছবি সব ওরা। বাবার একবার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল বিভূতি লাহা। তা আমি বাবাকে না জানিয়ে আমি একদিন টালিগঞ্জের NT1 গেলাম। সেখানে কোন ছবি শুটিং হচ্ছে আমার মনে নেই এখন আর। তো আমি গিয়ে আমার দেখা করাটাই হচ্ছে ওনার সঙ্গে জরুরি। আমি ওনার সঙ্গে দেখা করলাম। উনি বললেন যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অন্য চাকরি বাকরি করো না, এখানে কী ফটোগ্রাফি শিখবে, সিনেমা ফটোগ্রাফি? শিখতে শিখতে তোমার অনেক দিন লেগে যাবে। তোমার বাবাকে আমি তো চিনি, তুমি আচ্ছা এসো, তুমি 2-4 দিন এসো, তাহলেই বুঝতে পারবে। তো আমি প্রথম দিন এসে ক্যামেরা মুছতাম, এইটা দিয়ে লুক থ্রু করতাম, এরকম করতাম, এরকম করতাম। কিন্তু সেটা আমার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যেত। যার ফলে বাবাকে আমি বলতে বাধ্য হলাম, মিথ্যে কথা বলে তো কোনো কার্যসিদ্ধি হয় না। বাবা বললাম, বাবা এরকম ব্যাপার। তুই বিভূতির কাছে চলে গেছিস? না, ও অনেক খাটনি, অনেক পরিশ্রম, অনেক আমি বললাম যে পরিশ্রম ছাড়া তো কোনো কাজ হবে না। না না, তুই এক কাজ কর, তুই চল অমৃতবাজারে, তোকে আমি, তুই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস, ইংরেজি জানিস, আমি বলে দেবো, তুই সাব এডিটিং শেখ। তো সাব এডিটিং আমি গেলাম, আমি বাবার কথা শুনে ওসব ত্যাগ করলাম। ত্যাগ করে গিয়ে অমৃতবাজারে গিয়ে স্পোর্টসে আমাকে প্রথম সাব এডিটিং শিখতে আরম্ভ করলাম। কিন্তু আমার মুশকিলটা হলো, আমি অত ইংরেজিতে অত পটু ছিলাম না। তার হেডিং করতে হবে, তাকে প্রেসি করতে হবে। তো সুনীল বোস, যিনি স্পোর্টস এডিটর ছিলেন, অজয় বাবু এদিকে ছিলেন, অজয় বোস, যুগান্তরের স্পোর্টস এডিটর। তো ওনারা দুজনেই আমাকে পরামর্শ দিলেন যে তোমার বাবা একটা ভারতবর্ষের বিখ্যাত ফটোগ্রাফার, তুমি কি এখানে বসে বসে কী করছো, তুমি ছবি তোলো। বললাম, কী ছবি তোলো বলো? তুমি একটা কাজ করো, তুমি কালকে চলে যাও এই সাউথ ক্যালকাটা ক্লাবে চলে যাও। তো আমি বললাম যে সাউথ ক্যালকাটা ক্লাবে? বলো, ওখানে দেখবে একটা নতুন ছেলে, বিজয় অমৃতরাজের নাম। ওরা 3 ভাই, কিন্তু বিজয় অমৃতরাজ খুব নাম করেছে, ওরা একটা ছবি তুলে নিয়ে আসতে পারবে? তা বললো, না পারার কী আছে, ছবি তুলে নিয়ে আসবো। তুমি ছবি টবি তোলো তো? আমি বললাম, হ্যাঁ তুলি। আমি বন্ধুদের সঙ্গে দার্জিলিং গেছি, দিল্লি গেছি ঘুরতে কলেজেতে হয়ে, তখন আমি ছবি টবি তুলেছি। এবং ছবিগুলো ঠিক বাবা যা বলে দিয়েছিলেন, আমি সেই অনুযায়ী, আমার রিফ্লেক্স ক্যামেরা ছিল, আমি সেই দিয়ে তুললাম। বাবার ছিল পুরনো আইকনটা ক্যামেরা, ওইটা দিয়ে। তারপর ওখান থেকে করে কি বলে, আমি শুরু করে দিলাম সাউথ ক্যালকাটা ক্লাবে গেলাম। গিয়ে দেখি সেখানে বৃষ্টি পড়ছে অঝোরে, ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে, আর সব বিয়ারের বোতল টোতল সব চারিদিকে ছড়ানো ছোটো, সব লোকজন বসে আছে, খাচ্ছে, খেলা তো হচ্ছে না। তখন আমি একটা বেয়ারাকে, তখন ভালো ইংরেজিও ভালো বলতে পারি না, একটা বেয়ারাকে ডাকলাম, সব ইংলিশে কথা বলছে। আমি বেয়ারাকে ডাকলাম, বেয়ারাকে ডেকে বললাম যে হোয়ার ইজ বিজয় অমৃতরাজ? বললো, ও তো ওইখানে, হি ইজ সিটিং দেয়ার। আমি কোথায়? ওই যে তাস খেলছে। তাস খেলছে? তো তখন আমার সেই সাহসটাও হয়নি যে তাকে গিয়ে বলবো তোমার একটা ছবি চাই, আমি ছবি তুলব। আমি করলাম কি, ওই বিজয় অমৃতরাজ, অমৃতলাল, তারপরে মুখার্জি, সব অনেক বসে, আর ওর ভাই
আনন্দ অমৃত রায় ওরা সব তাস খেলছে, আর পেনজিৎ লাল এরা সব তাস খেলছে। আমি করলাম কি, আমার ওই বাবার বিশা ক্যামেরা দিয়ে দিয়েছিল, সঙ্গে একটা ফ্ল্যাশ দিয়ে বিশা ক্যামেরা দিয়ে ওই তাস ধরে দাঁড়িয়ে আছে। আমার টার্গেট তো বিজয় অমৃত রায়, কিন্তু অত তো ক্লোজে যেতে পারছি না, ওই দূর থেকেই ওই ছবিটাকে তুললাম। তুলে এসে বিজয় অমৃত রায়ের ছবি ওই তুলেছি। তো রাত্রিবেলা উনি সবে যে ইয়ে আসতেন, চিফ রিপোর্টার আসছেন স্পোর্টসের রাত্রিবেলা 9টার পরে। আমাকে এসে বলছে, কী তখন, আজকে তো খেলাধুলো হয়নি, আজকে তো বৃষ্টি পড়েছে। বললাম হ্যাঁ আমি গেছিলাম, তবে আপনি বলেছিলেন বিজয় অমৃত রায় ওই তাস খেলছিল একটা। হ্যাঁ তাস খেলছিল, সে ছবি করি? বললাম যে ছবিটা ডাকরুমে টাঙানো আছে, রোলটা ডেভেলপ, তুমি এক্ষুনি গিয়ে একটা ছবি করে নিয়ে এসো, ওই যা তাস খেলছে যা খেলছে যা হচ্ছে 2-3টে ছবি তুলে নিয়ে এসো। কটা তুলেছো? আমি 2টো তুলেছি। ওই 2টোই নিয়ে এসো। 2টোই নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখি তারপরের দিন আমি নিয়ে গেছি, তারপর আমি রাত্রিবেলা হয়ে গেছে, আমি 9টার পরে থাকতাম না, চলে এসেছি। সকালবেলা আমার বাবা ঘুম থেকে তুলে ডাকছি, তখন তখন শোন শোন শোন, কী ভালো ছবি তুলেছিস রে। তো আমার নাম দিয়ে ছবিটা বেরিয়েছে, ওই তাস খেলছে অবসরে, মানে বৃষ্টি পড়ছে, এদের কাজ দিয়ে এরা এখন তাস খেলছে বলে বিজয় অমৃত ওই তাস ধরে দাঁড়িয়ে আছে, আর পেনজিৎ লাল এরা সব। ওইটা একদম আট কলম করে ছবি করেছে, একদম স্পোর্টস পেজে 8 কলম ছবি আমার নাম দিয়ে। আমি বলি, তুই 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 দারুণ ছবি তুলেছিস, এটা তোর কনসেপ্টটা এলো এলো কী করে এরকম? আমি কিছুই তো না, আমি দূর থেকে তুলেছি, কাছে থেকে তুলতে আমার ভয় পেলেও। বাবার সঙ্গে সঙ্গে বলো, ভয় পাবি না, ফটোগ্রাফার যখন হয়েছিস চেস করবি লোকটাকে, লোকটাকে ফার্স্টেই চেস করবি যে আমি আপনার একটা ছবি তুলতে চাই। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে বলবে না তোকে যে না আমি ছবি তুলব না। খুব কম পাবি, 100টার মধ্যে 1টা কি 2টো পাবি, কিন্তু তোর চ্যালেঞ্জটা হবে যে অ্যাসাইনমেন্টটা পাবি, সেই অ্যাসাইনমেন্টের জন্য কমপ্লিট করে আসিস। আমি কিন্তু সেই বিজয় অমৃতরাজের পরে আমার বন্ধু হয়ে গেছিলো জানেন। আমি এত ছবি তুলি, বিজয় অমৃতরাজ জিতছে, ওর মা চুমু খাচ্ছে অমৃতবাজারে, পেজ 1, স্পোর্টস পাতা না, পেজ 1। তখন অজয়বাবু আমাকে বললো যে, তখন তুমি এত ভালো ছবি তোলো, তুমি কেন এতদিন ধরে এরকম নষ্ট করলে, তুমি এক কাজ করো, তুমি আমাকে ছবি দেবে, এত ছবি ভালো তুলেছো। বিজয়ের মা বিজয়কে চুমু খাচ্ছে জেতার পরে, এটা আবার একটা তৈরি করা ছবি, যতই হোক এটা আমি তো হটপট করে তুলতে পারবো না। আমি যখন চুমু খেচ্ছে দেখেছি আমি, কিন্তু আমি আবার গিয়ে ওনাকে বললাম, ওই বাবা শিখিয়ে দিয়েছে যে চেস করবি, বলি তুমি আমাকে ছবি, আমি একটা ছবি তুলব। বিজয় বললো তুমি আমাকে কিন্তু ছবিটা দেবে। আমি নিশ্চয়ই দেবো, ছবি তুলবো আর আমায় দেবো। এই হচ্ছে আমার জীবনের প্রথম হাতে করি। আপনার তো গাভাস্কারকে নিয়ে একটা খুব ভালো স্মৃতি আছে ছবি গাভাস্কার তোলার। ওটা অনেক পরে। গাভাস্কার কানপুরে গেছি, হোটেল উঠেছি, তানসেন হোটেলে, আমরা সবাই সব ফটোগ্রাফার রিপোর্টার ওইখানে থাকতাম। তা সেখানে আপনার আজকালের, তখন গাভাস্কার আজকালের হয়েই লেগে, তখন আর আনন্দবাজারে নেই, আজকালের হয়ে সেই দেবাশিস দত্ত বলে একজন রিপোর্টার ছিল, এখনও আছে। মানে ওর মতো ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে ওর মতো দরম মরম বোধহয় গৌতম ভট্টাচার্যেরও নেই, যা দরম মরম। পরে গৌতম ভট্টাচার্যটা তৈরি করেছে, কিন্তু আমি দেখেছি, যেহেতু আজকালটা খুব খেলাধুলার ব্যাপারে খুব ছিল, ওরা খেলাটাকে ফোকাস করতে খুব বেশি, সুন্দর করে নানা করতেন। রকমভাবে নানা রকম গল্প, নানা রকম স্টোরি দিয়ে ওরা বানাতো এই খেলার কথাটা। সেখান কিন্তু আনন্দবাজারের হাফ কলম 1.5 কলম জায়গা, সেখানে আনন্দবাজার মতিনন্দী থাকা সত্ত্বেও কিছু করতে পারতেন না। হয়তো ভালো প্রথম পাতায় যেদিন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলো, মতিদা মোহনবাগান খেললো, ইস্টবেঙ্গল হারলো, ও না খেললো ইস্টবেঙ্গল, জিতলো মোহনবাগান বলে একটা বড় হেডিং করলো, মতিনন্দীর বিখ্যাত হেডিং। তো যাই হোক, সেটা আমি তারপর থেকে স্পোর্টসের কাজই শুরু করলাম ফার্স্ট। আমি তারপরে একটা ছবি আমাকে বললো যে, অজয়দা বললো যে দেখো মোহনবাগান ইস্টবেঙ্গল, তখন মনোজিৎ চন্দ্র বলে একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিল, সেও যুগান্তরে অজয়দাকে ছবি দিত। কিন্তু আমি দেখলাম যে এই গতানুগতিক ছবি, ইস্টবেঙ্গল ও প্র্যাকটিস করছে, বল দিচ্ছে, ওই 4-5জন দাঁড়িয়ে আছে, ওটা কোনো অথেন্টিক, ওটা কোনো ছবি না। ছবির মধ্যে আপনাকে বিশেষত্ব আনতে হবে। বিশেষত্ব আনতে হবে কী করি, প্রথমে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে দেখি জার্সিগুলো শুকোচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জার্সিগুলো শুকোচ্ছে, লাল হলুদ একদম পরপর। এই প্রথমে ওইটার একটা ছবি তুললাম। তোলার পরে দেখলাম বুট, কারণ এইটা দিয়েই তো যুদ্ধ হয়, আমার মাথায় খেলে গেল, এটা দিয়ে তো যুদ্ধ হয়। এই স্পাইকটা যে বুটের
উল্টো দিকটা আর কি, স্পাইকগুলো তখন রয়েছে নিচে, ওই ওপরটা নিচে রয়েছে আর স্পাইকগুলো রয়েছে। আমি একদম ক্লোজ শট ওইটাকে ধরলাম, একটা আলাদা। এবং মোহনবাগানকে এই দুটোকে দিয়ে ছবি তুললাম যে আজ যুদ্ধ মোহনবাগান ইস্টবেঙ্গলের, ওইটা দিয়ে ছবিটা বেরোলাম নাম দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, গাভাস্কারের গাভাস্করের আমি একটা ইডেন গার্ডেনের ছবি তুলেছিলাম, সেই ছবিটা একটা পোর্ট্রেট, সেটা আমার দাদা স্পোর্টস অ্যান্ড পাস টাইমে কাজ করতেন, উনি ছবিটা নিয়েছিলেন আমার থেকে, নিয়ে ওটা স্ক্রিনে বেরিয়েছিল পুরো হাফ পাতা। তো দেবাশিস দত্তকে গাভাস্কর বলেছিল যে ওই ছবিটা যদি তুমি পাও, আমার খুব ভালো লেগেছে ওই ছবিটা তুমি জোগাড় করে দাও, কলকাতার ফটোগ্রাফার তুলেছে, জোগাড় করে দাও। তো ওই ছবিটা আমি দেবাশিস দত্তকে দিয়েছিলাম। দেবাশিস দত্ত আমাকে বললো যে চলো আজকে তোমার সঙ্গে গাভাস্করের পরিচয় করিয়ে দেবো। তো দেবাশিসকে নিয়ে আমি ইন্ডিয়া টিমের যেখানে হোটেলে থাকে সেখানে গেছি। সেদিনকে তখন 5 দিনের খেলায় একদিন অফ থাকতো। অফ থাকলেই হতো কি, সব বাইকার, ওখানকার চেয়ারম্যানের, ক্রিকেট চেয়ারম্যানের জন্মদিন থাকতো, থাকতো, সব প্লেয়াররা সেখানে যেত। গাভাস্কর কিন্তু সেদিন যায়নি। গাভাস্কর অন্ধকার ডিম লাইট জ্বেলে টুংটাং টুংটাং একটা ক্যাসেট চালিয়ে দাড়ি কামাচ্ছিলেন। দেবাশিস দত্ত তো কাউকে পড়া করে না, দেবাশিস দত্ত ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে গাভাস্করকে বলছে যে এই সেই ফটোগ্রাফার তোমার যার ছবি খুব পছন্দ হয়েছিল, আমি তোমাকে দিয়েছিলাম। বলো খুব আমাকে বললো খুব ধন্যবাদ তোমাকে। তা আমি বললাম যে দেখো, আমার আর একটা তোমার কাছে ভগবানের কাছে প্রার্থনা আছে যে তুমি ভারতবর্ষের সমস্ত গ্রাউন্ডে সেঞ্চুরি করেছো এক্সেপ্ট কানপুর। কানপুরে তোমার 74 হয়েছে, তুমি 74 করেছো, কালকে তুমি একদম ডেফিনেটলি সেঞ্চুরি করবে। বলো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে খুব আমাকে এ করলো। আমি প্রে করেছি গডের কাছে, তুমি আমার খুব প্রিয় প্লেয়ার, তুমি সেঞ্চুরি করবেই। তখন তারপরের দিনকে গাভাস্কর যথারীতি সেঞ্চুরি করলো। সেঞ্চুরি করার পর আমি উল্টো দিকে চলে গেলাম, প্যাভিলিয়নটা ছিল উল্টো দিকে, আমরা যেখানে বসতাম তার উল্টো দিকে গেলাম। গাভাস্কর আমাকে হাত ধরে টানতে টানতে বললো যে ইউ আর এ গ্রেট, তুমি আমাকে আমার জন্য প্রার্থনা করেছো, আমি দেখো ভারতের সমস্ত মাঠে আমার সেঞ্চুরি হয়ে গেল, তুমি বোম্বেতে আসবে, তোমাকে আমি যত যা ছবি তুমি চাইবে তোমাকে আমি দেবো। আমি ঠিক আছে, আমার স্পোর্টস ওয়ার্ল্ড আছে তো, হ্যাঁ তোমাদের স্পোর্টস ওয়ার্ল্ড আছে, ওটা তুমি যত রকমভাবে যেভাবে চাইবে আমি ছবি দেবো বলে আমাকে প্রায় মাঠের মধ্যখানে পর্যন্ত নিয়ে গেছে। আমি আস্তে আস্তে চলে এলাম, চলে এসে অভিবাবুকে বললাম, অভিবাবু বললাম গাভাস্কর সম্বন্ধে বলো না, গাভাস্কর তো আমাদের টিমের নেই, ওখানে আর গিয়ে ছবি তুলতে হবে না। আমার সেই ছবি তোলাটা হলো না। কিন্তু গাভাস্করের সঙ্গে আমার অন্তরঙ্গতা, একটা ফটোগ্রাফারের বাড়িতে, সুমন চট্টোপাধ্যায়, তার বাড়িতে গাভাস্কর এসেছিল সানি টাওয়ারে, একটা কি সানি টাওয়ারে ওর একটা ফ্ল্যাট ছিল, আছে, হ্যাঁ। সেই ফ্ল্যাটটার উদ্বোধনে এসেছিল। তো আমাকে গাভাস্কর আমাকে নেমন্তন্ন করেনি, কিন্তু ও অন্য ফটোগ্রাফার আমাকে বলে তোমাকে খুব ভালো করে চেনে, ও তোমার বাড়ি টাড়ি জানে না বলে তুমি চলো আমার সঙ্গে। আমি গেলুম, আমাকে কী খাতির ওখানে গাভাস্কর করলো। ও গাভাস্কর সবাইকে বললো যে ওই গল্পটা, যে আমার একটা সেঞ্চুরি ছিল না কানপুরে, সব ভারতবর্ষ সব জায়গা ছিল কিন্তু ওখানে ছিল না, ওই ইনি আমার জন্যে খুব করেছিলেন, ভগবানের কাছে প্রে করেছেন, তুমি খেয়ে যাবে ভালো, তোমাকে তো আমি বলতে ভুলে গেছি একদম, আমি তোমার বাড়ি চিনি না, তোমাকে ভালো করে তোমার সঙ্গে আমার পরিচয়ও নেই। এই করে আমার সঙ্গে গাভাস্করের একটা খুব অন্তরঙ্গতা তৈরি হয়েছিল। তারপরে গাভাস্করকে যেখানে দাঁড়াতাম, যেখানে বলতুম, যা বলতুম, বয়কটের সঙ্গে তোমার ছবি তুলবো, তুমি অ্যারেঞ্জ করে দাও, ও বয়কটের সঙ্গে অ্যারেঞ্জ করে, আমি তোমার সঙ্গে আজহারউদ্দিনের ছবি তুলবো, রাহুল দ্রাবিড়ের ছবি তুলবো, তুলে দিই সব। আসলে আমার কারবারটা ছিল, ওদেরকে বললে, গাভাস্কর বললে ভালো করে দাঁড়াবে, বুঝতে পেরেছেন, আমি দুটো ফ্রেম করতাম, একটা ফ্রেম গাভাস্কর আর একটা ফ্রেম ওই ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের। এই জন্যই গাভাস্করের জন্য আমি বহু ছবি আলাদা আলাদা পেয়েছি। এছাড়া আর কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যার ছবি তুলে ছবির সঙ্গে আপনার কোনো স্মৃতি জড়িয়ে আছে, এরকম কিছু মনে পড়ছে এই মুহূর্তে? না, একটা স্মৃতি আমার চেয়েও বেশি হচ্ছে, বাবার কথা আপনাকে বলেছি, একটা লাস্ট কথাটা না বললে হবে না, সেটা হচ্ছে বিধাননগরে ইন্দিরা গান্ধীর অধিবেশন, কংগ্রেসের অধিবেশন ছিল, সেখানে একটা ইন্দিরা গান্ধীর জন্য বাড়ি বানানো হয়েছিল। তো ইন্দিরা গান্ধী এসছেন, বাবাও ছবি তুলতে গেছেন। ওই ছবিটা বাবা তুলতে যাওয়ার আগে বাহিন কেসা হ্যাঁ, তুমি কেমন আছো বাবা জিজ্ঞেস করেছে, বলে তারকবাবু আপ ইধার,
বউ তোমার আপনার অনেক বয়স হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে দূর থেকে তরুণকান্তি ঘোষ এসে বলছে, হি ইজ এ ওল্ডেস্ট ফটোগ্রাফার অফ আওয়ার কান্ট্রি। তখন ইন্দিরা গান্ধী বলছে, আই নো হিম ফ্রম মাই চাইল্ডহুড, হি ইজ এ ল্যান্ডমার্ক অফ ক্যালকাটা। এই কথাটা একটা প্রাইম মিনিস্টার বলা, এটা আমার তো অনেক আছে, কিন্তু এদের কাছ থেকে যে বক্তব্যগুলো আমি বাবার মুখ থেকে শুনেছি, এটা আমার কাছে পাথেয় হয়ে রয়েছে। আমার আছে, আমার সমরেশবাবুর বইতে যেমন বললাম, সমরেশবাবু, সুনীল দা, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা আমার মানে একদম শীর্ষেন্দুদা। শীর্ষেন্দুদা আমার নামে একটা বই লিখেছি জানেন, জামাই জামাই ষষ্ঠী, আচ্ছা আমাকে উৎসর্গ করেছে, তপন আচ্ছা দাসকে আচ্ছা উৎসর্গ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, এইসব অ্যাচিভমেন্ট আমার অনেক আছে। এবং কি বলে, সমরেশ বসু, এসব আমাকে সত্যজিৎ রায় সাগরদাকে বলেছিল যে আমার ফেলুদা সমগ্রতে আমার ছবি আছে দেখবেন, বড় করে একদম নাম দেয়া, বড় করে ছবি। আমি সত্যজিৎবাবুর বাড়িতে গিয়ে তুলেছিলাম। সত্যজিৎবাবু বলেছিলেন, সত্যজিৎবাবুকে যখন দিয়েছিলাম, সত্যজিৎবাবু বলেছেন, আপনি আপনি তুলেছেন, কবে তুললেন? না, আপনার বাড়িতে এসেছিলাম, আপনি খুব রাগারাগি করছিলেন যে আমি ভালো করে কপি ক্যামেরা নিয়ে আসিনি। আপনার ম্যানুস্ক্রিপ্ট নায়কের, তখন উত্তম কুমার মারা গেছেন, আমি পূর্ণেন্দু পত্রুর সঙ্গে গিয়েছিলাম সত্যজিৎবাবুর বাড়িতে। সত্যজিৎবাবু খুব রাগ করেছিলেন প্রথমে, আপনি 400 এসে ছবি তুলবেন, কি আপনি ফটোগ্রাফার, 400 এসে কোনো কপি হয়? কারণ যে আমরা তখন সঙ্গে সঙ্গে সন্দীপ ঢুকেছে, সন্দীপ ঢোকার পরেই বলেছে, বাবা, সঞ্জীবকে, সন্দীপ সন্দীপ রায়, সন্দীপ সন্দীপ, রায়, আচ্ছা। সন্দীপ বাবু 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 বলে ডাকছে। সত্যজিৎ এসছে, দেখো কি এসব কোথা থেকে লোক আনে, পূর্ণেন্দুকেও, পূর্ণেন্দুদাকেও ধমকাচ্ছে। তা আমি তো ওইসব একটু ঘাবড়ে গেলাম। আমি বললাম, দেখ, একটা কপি করবো একটা ছবি, আবার 400 500 100 কী আছে, ও যাবে একটা ছোটো ছোটো করে ছবি। আমি সঙ্গে সঙ্গে ওই ছবিগুলো বললো, আপনার টেবিল ল্যাম্পটা নিচ্ছি বলে, বলো তুমি, আপনি যা খুশি করুন আমার, কিন্তু পূর্ণেন্দু, আমি কিন্তু আর নেক্সট টাইম ছবি, বইটা অনেক ঝেড়ে ঝুড়ে বার করেছি ম্যানুস্ক্রিপ্টের, এটা আমি কিন্তু আর, তুমি বলবে ছবি হয়নি আবার দিন, আমি হবে না। তো আমি সেদিনকে ছবি তুলে নিয়ে আমার আনন্দলোকে যেরকম ছিল বেরিয়েছি, আর আমি ওই পূর্ণেন্দুদার কথা বলছি ফাঁকে ফাঁকে 4-5টা ছবি তুলে নিয়েছি। তখন উনি, আমি যদি আমাকে সাগরদাকে দেখালাম, সাগরদা বললো, তুমি মানিকের এত ভালো ছবি তুলেছো, তুমি মানিককে দাওনি? আমি যে, হ্যাঁ 6-7 ছবি তুলেছি, একটা সই করাবো। বলে, আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি বলে ফোন করলেন, বলে আসতে বললো। আমি গেছি, নিজে সত্যিবাবু দয়া বললো, ছবি এনেছেন? আমাকে সাগরদা বললো, আপনি নাকি খুব ভালো ছবি তুলেছেন। আমি ছবিগুলো দেখালাম, বললাম, আপনি কখন তুললেন এরকম ছবি? আমি যে, আপনি বকাবকি করছিলেন ওই তখন, ও তো আনন্দলোকে বেরিয়েই গেছে, তখন আনন্দলোকে ওটা বেরিয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন ম্যানুস্ক্রিপ্টের কপি করেছিলাম আমি। বলে, হ্যাঁ আমি দেখেছি। আপনি তখন? আমি বললাম, হ্যাঁ তখনই এই ছবিগুলো আপনি পূর্ণেন্দুদার সঙ্গে কথা বলছিলেন, আমি তখন ক্লিক করেছি। সত্যি বলে আমার পিঠে হাত দিয়ে বললেন, এত ভালো ছবি আমি এত তারাপদ তোলে, ও তোলে, তা তোলে, আপনি যে লাইট, ওই লাইটের মধ্যে ওইরকম একদম, এসব তো লাইটই নেই, শুধু একটা এর বাল্বে জ্বলছে আর ঘরের লাইট, এক্সপোজার দিয়েছি সেরকম। আমার এই কেমিস্ট্রিটা, ফটোগ্রাফির পেছনে যে কেমিস্ট্রিটা আছে, এটা আমি পড়াশোনা করে তৈরি করেছি। কারণ 400 ফিল্মে আমি ওটাকে 800 করে দিলাম, 800, মানে এসে একটা স্টপ বেড়ে গেল, মানে যেটা ধরুন 60-এ তুলবো, সেটা আমি 125-এ তুলতে পারি, এরকম করে দিলাম। করে দিয়ে আমি ছবি 3-4-6খানা ছবি তুলেছিলাম। তো হলো সত্যজিৎ রায়ের কথা। আর আপনার জীবনের একটা খুব মানে উল্লেখযোগ্য ছবি, কিন্তু তার সঙ্গে একটা গভীর বেদনাও জড়িয়ে আছে। ঠিক ঠিক, একদম ঠিক। সেই ছবিটার কথা একটু সেটা আমাদের হচ্ছে বলুন। যে বইমেলায় আমাদের অশোক কুমার সরকার, যিনি আমাদের কর্ণধার ছিলেন আনন্দবাজারের, সুরেশ মজুমদারের পরে উনি এডিটর হয়েছিলেন, এবং বইমেলাতে একটা যাযাবরের, বিনয় মুখোপাধ্যায়, যাযাবরের আসল নাম হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায় ছিলেন, মণিশঙ্কর ছিলেন, আর শুধু অশোকবাবু ছিলেন ওই বইটা ওপেনিং করার জন্য। তো আমি গেছি, আমি গিয়ে আমার প্রধান কাজ হচ্ছে, আমি বাবার কাছে শিখেছিলাম, তোর কাজ কারোর সঙ্গে গল্প করবি না, তুই তোর এটাকে স্থির রাখবি, দৃষ্টিটাকে ঠিক, তার যার ছবি তুলতে গেছি তার ছবির দিকে তোর নজরটা থাকবে। এসব বাবার কাছে আমার শিক্ষা।
তো আমি সেই জন্য কোনো কারোর সাথে কথা টথা না বলে অন্য ফটোগ্রাফার রয়েছে, আমি কোনো কথা বলি না, আমি এখানে দাঁড়িয়ে আছি। অশোকবাবু আর আসেন না। আর এদিকে মণিশঙ্কর চালু করে দিয়েছিল যে উনি আসেননি, উনি আসছেন অন দ্য ওয়ে। তখন উনি এসি গাড়ি ব্যবহার করতেন না অশোকবাবু, সাধারণ একটা অ্যাম্বাসাডার গাড়িতে করে জ্যামে পড়ে আটকে গেছেন, সিল্কের গরদের পাঞ্জাবি ভিজে গেছে যখন এসে ঢুকছেন। আর অশোকবাবু আমি অনেক ছবি তুলেছি যেগুলো কাগজে বেরোতো না, এটা আমাদের রেকর্ডের জন্য রাখতে হতো। তা আমি অশোকবাবুর সব ধ্যান ধারণা আমার জানা আছে। অশোকবাবু এসে বসলেন, ওর গলায় এখন পাবিশ্বাসের যে বড় ছেলে, ওই হচ্ছে এখন কর্ণধার, ও তখন খুব ছোট ছিল, গলায় মালা পরিয়ে দিলেন। পরানোর সঙ্গে সঙ্গে মণিশঙ্কর বললেন যে এই আমাদের অতিথি এসে গেছেন, আমি তো শুরু করে দিয়েছেন ওনার আসা দেরি দেখে, তো এইবারে অশোকবাবু বলবেন। অশোকবাবু একটু ঘাবড়ে গেলেন। আমি দেখছি আমার ক্যামেরা একদম স্টিল করা আছে, ওই 24-105, আমি ওটা দিয়ে একদম ওই অশোকবাবুকে ফোকাস করে গেছি। মালা দিল, একটা ছবি তুলল। তারপরে অশোকবাবু বক্তৃতা করতে যেই বলেছে, অশোকবাবু আস্তে করে উঠলেন, উঠে মাইকের সামনে কোনো কথা বলছেন না। আমি তো তখন আরও হয়ে গেলো, আমি নিশ্চয়ই কিছু হয়েছে। আমি একদম পুরো শাটারে হাত দিয়ে, মোটর ড্রাইভিং না, শাটারে হাত দিয়ে অশোকবাবু দেখুন পুরো একদম টেবিলের তলায় মাথাটা। আমি ক্যামেরার ক্লিক করেছি, দুটো ক্লিক পরপর পড়ে যাচ্ছেন, দুটো ক্লিক করার পরে আমি ক্যামেরা ফেলে দিয়ে অশোকবাবুকে স্টেজে উঠে চেয়ারে বসেছিলেন, মাটিতে যাতে না পড়ে আমি তুললাম। তুলে দেখলাম জিভটা বেরিয়ে গেছে। আমার পিসিমা মারা গেছিলো হার্ট অ্যাটাকে, পিসিমারও এরকম দেখেছিল। তাহলে আমি একদম সাংগুইন হয়ে গেলাম। আমি অফিসে যখন দূরচিপকে বললাম, দূরচিপ বললো তুই কী বলছিস রে? তাহলে হ্যাঁ, আমি একদম 100% শিওর যে অশোকবাবু বেঁচে নেই। অশোকবাবুকে পাঁজা কলা করে তুলে একটা জিপের মধ্যে বসিয়ে পিজি হাসপাতালে নিয়ে গেল। ও টেলিফোন করে ব্যাক করলেন, ব্যাক করার পরে আমাকে ডাকলেন, তপনকে ডাক। তখন আমি ধরলাম ফোন, অশোকবাবু আর নেই, উনি চলে গেছেন। তুমি আর ইউ শিওর হি পাস্ট অ্যাওয়ে? ইয়েস স্যার, হি ইজ পাস্ট অ্যাওয়ে। তখন বলার পরে বললো আমি আসছি। আইলেন। আমি পরে আবার এমজি একবার আমাকে বললো তুমি আমাকে নিয়ে চলো। এডিটার, সানডের এডিটার, টেলিগ্রাফের এডিটার ছিলেন, উনি আমাকে নিয়ে গেলেন। আমাদের আনন্দবাজারে পরপর 3টে ছবি বেরোলো, আমার নাম বেরোয়নি। আমাদের স্টাফ ফটোগ্রাফার এই ছবি 3টি তুলেছেন বলে আনন্দবাজার পেজ 1-এ বেরোলো এই ছবিটা। পরে হাজার চিঠি এসছে যে এরকম যে ভদ্রলোক ছবি তুলেছেন, যে ফটোগ্রাফার ছবি তুলে তার নাম দেননি কেন। পরে আমার মানে এডিটোরিয়াল পেজে চিঠিপত্রতে ওখানে 4-5টা লেটার এসছে যারা আমার নাম জানতে চেয়েছে। ওখানে সম্পাদক লিখেছে আমরা অত্যন্ত দুঃখিত যে ফটোগ্রাফারের নামটা প্রকাশ করা নেই, যিনি এই ছবি তুলেছেন তার নাম তপন দাস, বলে ওই আনন্দবাজারে বেরিয়েছে। আমরা একটা মৃত্যুর ছবির গল্প শুনলাম। আরও একটা মৃত্যুর ছবি আপনার তোলা, যেটা মৃত্যুর ছবি বলবো না, মৃত্যুর পরের ছবি আপনার তোলা, সেটাও খুবই মানে কি বলবো, এখন তো সোশ্যাল মিডিয়া যাকে বলে সেখানে খুব ঘুরে বেড়ায়। যেমন উত্তম কুমারের মৃতদেহের যে ছবি আপনি তুলেছিলেন, তো উত্তম কুমারের জীবৎকালে কোনো ছবি তোলেননি? উত্তম কুমারের জীবিত অবস্থায় ছবি তোলার কারণটা ছিল আমি তো নিউজ ফটোগ্রাফার ছিলাম, আর আমাদের এইসব ফিল্ম আর্টিস্টদের ছবি তুলতেন তারাপদ ব্যানার্জি। তারাপদ ব্যানার্জি ছবি তুলতেন বলে আমার সেই সুযোগটা উত্তম কুমারের ছবি তোলার ক্ষেত্রে হয়নি। আমাকে যদিও আনন্দ শাড়ির দোকানের গোষ্ঠবাবু, যিনি ডিজাইনার ছিলেন, বলে তোকে আমি উত্তম কুমারের বাড়িতে নিয়ে যাবো, তোকে ছবি তোলাবো। সেইটা আর আমার সৌভাগ্য হয়নি উত্তম কুমারের জ্যান্ত অবস্থায় ছবি তোলার। এটা আমার নিজেরও খুব আফসোস আছে। আমি উত্তম কুমারের অন্ধভক্ত একদম। এখনও সুযোগ পেলে বাড়িতে আমি ট্যাবেতে উত্তম কুমারের ছবি দেখি। উত্তম কুমারের ছবি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ওনার সেই শোকযাত্রার ছবি আপনি তুলেছিলেন? শোকযাত্রার ছবিটা তুলেছিলাম একটা, আমি রুটটা একজনের কাছ থেকে এক জায়গায় গেছিলাম, সেখানে মানে তারাপদ ছিল, তারাপদ গাড়িতে বসেছিল, কিন্তু আমি বললাম যে আমি জিজ্ঞেস করলাম রুটটা আমাকে একটু বলে দিন। তো তখন রুটটা বলে দিলাম। আমি রাসবিহারী এভিনিউর একটা বাড়িতে উঠে, সে ভদ্রমহিলা আপনাকে কি বলবো, ভদ্রমহিলা কাঁদছে। হ্যাঁ, আমি তারও আনন্দবাজারে বেরিয়েছিল, কাঁদছেন একটা ভদ্রমহিলা, এবং চোখ মুছছেন দিয়ে। আর আমি ওই ওপর থেকে একটা টেলি দিয়ে
ওই ছবিটা তুলেছিলাম। উত্তম কুমারের ডেড বডি নিয়ে চলে যাচ্ছে। চলে যাবে উপর থেকে, ও ওটাই তো রঞ্জিত মল্লিক টল্লিক সব বসে আছে, খুব ওরা স্পষ্ট একটা ছবি, যেটা ওটা এখন ওটা আমরা ভীষণ ঘোরে। আরে দেখুন আমার ছবি অনেক সলিল চৌধুরী গালে হাত দিয়ে বসে আছে, সেই ছবিটাও সব চুরি করে নিয়েছে, বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশের বইতে ব্যবহার করেছে। অথচ সলিলদাকে আমি কত রকমভাবে পটিয়ে সলিলদার বাড়িতে 1 ঘন্টা ছিলাম আমি, ওর মেয়ের ছবি তুলেছি, ওর গান করছে ছবি তুলেছি, নানা রকম ধরনের। বলো আপনাকে আমি এমন একটা ছবি দেবো যে ছবিটা কাউকে আমি দিইনি, বোম্বের কাউকে দিইনি। সলিল চৌধুরীর গালে হাত দিয়ে হারমোনিয়ামটার সামনে এরকম করে, ওই পাইপটা রয়েছে আর হারমোনিয়ামের সামনে এরকম করে বসে আছে। এই ছবিটাও আমাকে সলিলদা তুলতে দিয়েছেন, মানে কাউকে জাননি, বলো আমি আর এই 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 পোজ আর আমি কাউকে দেবো না, আপনাকে দিলাম। আর আমজাদ আলী খানের সঙ্গে আমজাদ আলীর সঙ্গে তো আমার ব্যক্তিগত পরিচয় আছে। তিনি, আমি অসুস্থ হয়ে প্রায় মাসখানেক, ওনার মাস্টার অফ মাস্টার্স বলে একটা বই আমজাদ আলীর লেখা, উনি সেখানে আমার পুরনো 76-এ তোলা কয়েকটা ছবি ওই রবীন্দ্র সদনে হয়েছিল, কিষেন মহারাজ, তারপরে শান্তাপ্রসাদ, এসব বড় বড় তবলচিদের ছবি এবং আরও কত কিছু ছবি উনি চাইছিলেন। তো আমাকে অফিসে পার্সোনালি ফোন করেছেন। তখন আমি বলেছি দেখুন আমার হাত পা কাঁপে, সত্যি তখন আমার হাত পা কাঁপতো, হাত পা কাঁপে, আমি তো দেখছি আমি বের করে যদি পারি আপনাকে নিশ্চয়ই পাঠিয়ে দেবো। বলে না তুমি দেরি করো না, কালকে বা পরশু একজন মহিলা দিল্লি থেকে ফোন করবে, পাবলিশার যে সে ফোন করবে, তুমি তার ইমেলে পাঠিয়ে দাও ছবিগুলো। আমি 5-6-7টা ছবি আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে উনি আমাকে, সেই টেক্সটটা আমার এই এতে আছে, টেলিফোনে আছে, যে ইয়োর ফটোগ্রাফি আমাকে খুব হেল্প করেছে, তুমি ইউ আর এ ভেরি গুড প্রফেশনাল ফটোগ্রাফার, এইসব বলে উনি একটা, তোমার শরীর যেন, আমি ঈশ্বরের কাছে গড প্রার্থনা করি তোমার শরীর যেন ভালো হয়ে ওঠে। আপনি তো ওনার রেকর্ডে রেকর্ডে জ্যাকেট করেছি, অনেক অনেক 3-4টে জ্যাকেট করেছি, 3-4টে জ্যাকেট, তারপরে আপনার কী বলে ক্যাসেট, সব আমার থেকে ছাড়া নিত না, আমার থেকে ছাড়া, কেন আমি ওনার সঙ্গে, ওনার স্ত্রীর সঙ্গে আমি ছবি তুলেছি। শান্তিনিকেতনে গেছেন, অরূপবাবু আমাকে নিয়ে গেছেন আমজাদ আলী খাঁ সাহেবের, আমি আমজাদ আলী, একটু বৃষ্টি পড়লো বলে আমার একটা ছবি তোলা না, আমি আম্রকুঞ্জে রাত্রিবেলা ছবি তুলেছি, উনি আম্রকুঞ্জে সিতার বাজাচ্ছেন, কিন্তু আমার ইচ্ছে ছিল দিনের বেলা একটা আম্রকুঞ্জের তলায় বসে ছবি তুলব, সেটা কিন্তু বৃষ্টি হলো বলে আমার সেটা আর হলো না। উনি বললেন যে বৃষ্টি পড়ছে, দেখো কী করে হবে। উনি রাজি হয়েছিলেন যে হ্যাঁ আমি তোমার জন্য করবো, আমি নিশ্চয়ই করবো, ওখানে বাজাবো বসে, আম্রকুঞ্জকে নিয়ে আমি একটা ছবি তুলব। হয়নি। এবার একটু সমরেশ বসুর ছবি তোলার সমরেশ গল্পটা শুনি। বসু তো বহুদিন আগেকার কথা, তখন আমি মানে স্টাফও হইনি বোধ হয়, 77 এরকম সময়। তো উনি আমাদের দেশের ঘর থেকে আমাদের ডিপার্টমেন্টে এসে অজিতবাবুকে বললেন, অজিতবাবুকে চিনলেন, অজিতবাবু তখন চিফ ফটোগ্রাফার ছিলেন, অজিত মোহন সোম, ওনাকে বললেন যে অজিতবাবু আমার কয়েকটা 6টা ছবি পাসপোর্টের মতো করে তুলে দিন, আমার খুব লাগবে, আমাকে স্বাগত বললো আপনার কাছে যেতে। তো উনি তখন 5টার মধ্যে চলে যাবেন, উনি বললেন না না আমি তো ব্যস্ত আছি, আমার বাড়িতে লোকজন আসবে, আমি চলে যাবো, এই তুলে দেবে। তো একটু ভুরু কোচকালেন, মানে এই তুলবে, আপনি একটু তুলে দিলে ভালো হতো। বলে আপনার কোনো চিন্তা নেই, আপনার 1 ঘন্টার মধ্যে ছবি চাই, তো 1 ঘন্টার মধ্যে ও করে দেবে আপনার ছবি। বলে আর কোনো কথা বাড়ানো না, সমরেশবাবু চলে গেলেন। সমরেশবাবু চলে গেলেন, গিয়ে না সমরেশবাবু ওখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ঠিক আছে তাহলে আপনি তুলে দিন। কীরকমভাবে দাঁড়াতে হবে বলুন, তাহলে আপনার পাসপোর্ট লাগবে, এমনি ছবি সে তুলুন, আপনি যেরকম পারেন তুলুন, একটু মানে হয়ে আর কি, মানে বিরক্ত হয়। বিরক্ত হয়। যাই হোক আমি ছবি তুলে ওই ডেভেলপ করে দেখলাম, একদম ফার্স্ট ক্লাস আছে, ডেভেলপ করে পরে আমি দেশের ঘরে গেলাম। দেশের ঘরে যেতে সিঙ্গাড়া টেঙ্গাড়া খাই, কী হয়ে গেছে, বলুন না আর 5-7 মিনিট লাগবে, করতে দিয়ে দিয়েছি আমি, হয়ে যাবে, আমি 5-7 মিনিট, আরে আপনি সিঙ্গাড়া চা খান। তো তো আমাদের খবরের কাগজে দস্তুরি ছিল, সন্ধ্যাবেলা হলে সিঙ্গাড়া চাটা চপটা পাসটা, আমি খেলাম, একটু খেয়ে আমার মনটাও ঠিক ভালো ছিল না তখন। যাই হোক এনিওয়ে আমি ছবি নিয়ে, আর ওই দুটো যেটা আপনাকে দেখালো সেই ছবিটা আমি সমরেশবাবুকে দিলাম, বড় করে একদম ফুল সাইজ করে একটা ছবি দিলাম। সমরেশবাবু পাসপোর্টগুলো দেখার, আরে মশাই আপনি তো আমাকে উত্তম কুমার বানিয়ে দিলেন,
আমি বললাম, না আপনাকে দেখতেও উত্তম কুমারের মতো, আমি উত্তম কুমারের ভীষণ ফ্যান, দেখলাম আপনাকে ঘাটটা ঘোরালে অনেকটা উত্তম কুমারের মতো আসে। আমি বলে, আরে করেছেন কি? তোমার পাসপোর্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, বলে খুব আমাকে এ করলেন, পিঠে চাপড়ালেন। তো যাই হোক, এইসব লোকের সঙ্গে কাজ করে তার যে পেয়েছি, সেটা আমার জীবনের অনেক এ তো জীবনের জীবন ভীষণ মানে ভীষণ ভালো অভিজ্ঞতা মানে এবং এই স্মৃতি আর কি। যারা শীর্ষেন্দু মুখার্জি বলুন, সুনীলদা বলুন, এই তখন লিফটে উঠেছি, চুপ করে দাঁড়িয়ে আছে, আমি যেই শেষে উঠলাম, এই তখন কেমন আছো, এইগুলো আমাকে খুব ভাবায় এখন, যে মানে আমি এগুলো যে আপনার ভালো স্মৃতি ভালো জীবনের। স্মৃতি, জীবনের খুব ভালো স্মৃতি। সত্যজিৎ বাবু যেটা বলুন, সত্যজিৎ বাবু বললেন, আপনি আমার নেক্সট যেখানে শুটিং হবে আপনি আসবেন, আপনাকে আগে থেকে বলে রাখলাম আপনি আসবেন। আমার যাওয়া হয়নি, আগন্তুকের শুটিং, তারাপদ ভীষণ, যাকে বলার দরকার নেই। এই তপনবাবু এক্ষুনি সমরেশ বসুর যে ছবিটার কথা বললো, আপনাদের যাদের বাড়িতে সমরেশ বসুর কোনো বই আছে আনন্দ পাবলিশারের পাবলিশ করা, সেই সব বইয়ের পেছন দিকে দেখবেন যে ছবিটা দেখা যায় সমরেশ বসুর তপন দাসের তোলা ছবি। আর আপনি কোন সালে আনন্দবাজারের প্রধান ফটোগ্রাফার বা চিফ ফটোগ্রাফার হলেন? 1990-তে, আমি 1990 78-এ স্টাফ হয়েছি, 76-এ ঢুকেছি, 78-এ আনন্দবাজারের ইতিহাসে নেই 2 বছরের মধ্যে স্টাফ হওয়া। আমি 2 বছরের মধ্যে স্টাফ হয়েছি, এবং আপনাকে বলছি অসম্ভব পরিশ্রমী ছিলাম, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর কোনো দিন কখনো কোনো জিনিসকে হেলায় হারাবেন না, ইট ইজ এ চান্স। তপন সিনহার সঙ্গে আমি মিট করেছি, তপন সিনহা লাস্ট জীবনে আমাকে অরুন্ধতির ছবি তুলতে পাঠিয়েছিলেন শ্রীপান্থ, মানে নিখিল সরকার। আমি তপনবাবুর বাড়িতে গেছি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, তপনবাবু তখন একদম শীর্ণকায় চেহারা, গালে দাড়ি, সাহেব সাহেব ফটোগ্রাফার, সাহেব পরিচালক বলতো টালিগঞ্জের লোকেরা। তিনি তখন একদম হাতে লাঠি নিয়ে বসে আছেন। আমি প্রথমে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে এরকম ছবি তুলতে পাঠিয়েছেন অরুন্ধতী দেবীর, তো আপনি যদি আমাকে একটা ছবি তোলার ব্যবস্থা করে দেন। বলে উনি খুব মানে নড়বড়ে অবস্থা, লাঠিটাকে ভর করে উঠে দাঁড়িয়ে বলেন, আসুন আমার সঙ্গে। বলে পাশের ঘরে নিয়ে গেলেন, পর্দাটা সরিয়ে বলেন, ওই দেখুন অরুন্ধতী দেবী, উনি উঠতে পারেন না, বসতে পারেন না, পাশ ফিরতে পারেন না, আপনি কী ছবি তুললেন? আমার চোখ দিয়ে তখন ধর করে জল বেরিয়ে গেল। আমি ওনাকে বললাম, আমার অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি ঠিক আছে, আপনি আমাকে যে বাড়িতে ঢুকতে দিয়েছেন, এটাই আমি চিরদিন মনে রাখবো। আমি এটা ফেসবুকে লিখেছিলাম। এটা মৃণাল সেন আমার জন্য আমার ডিপার্টমেন্টে বসে আছে। মৃণাল সেন আমাকে এ থেকে বার করে দিয়েছেন, এ পৃথিবী, কি পৃথিবী যারা, মহাপৃথিবীর শুটিং হচ্ছে আমার স্ট্রিটের বাড়িতে। উনি একটা আমার অসাবধানবশত ফ্ল্যাশটা, ছোটো ফ্ল্যাশ একটা লাগানো থাকতো, একটু বাউন্স ফাউন্স করে যদি তোলা যায়, কিন্তু ওটা অসাবধানত একটা সৌমিত্রকে নিয়ে একটা খুব ভালো শট ছিল, খুব ওটা ডিফিকাল্ট শট ছিল। সেই শটটা উনি করছেন, তখন ফট করে লাইটটা জ্বলে উঠেছে। যেই না লাইট জ্বলা, সঙ্গে সঙ্গে গীতা সেন এবং মৃণালবাবু আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন। কী করলেন, আমার এই এত ফিল্ম হয়ে গেল, এত আমি সুন্দর শটটা নিচ্ছিলাম, আপনি থাকবেন না আমার ফ্লোরে, আপনি যান। আমি আর একটা কথা না বাড়িয়ে সোজা অফিস। কিন্তু দিন 20 বাদে উনি সানন্দাতে এসেছিলেন, অনিরুদ্ধ ধর ছিল অপর্ণার পরে। উনি ওনাকে বলেছেন যে, আচ্ছা তপনবাবু আপনাদের কোথায় বসে? বলো ফটো ডিপার্টমেন্টে বসে। তখন আমি চিফ ফটোগ্রাফার নই, ফটো ডিপার্টমেন্টে বসে। তো আমি দেখি, আমি বাইরে থেকে এসেছি, সে দেখি মৃণালবাবু সিগারেট খাচ্ছেন, আর ওখানে পা দিলে বসে। আমার ঘরে মৃণালবাবু, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ওই যে, হ্যাঁ আপনার জন্য আমি এসেছি, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। কী বলছেন মৃণালদা, আপনি এত বড় একজন ডিরেক্টর, আপনার শট নষ্ট করে দিয়েছি। আমি আপনার জায়গা হলে তো আমারও তো এই রিপারকাশন হতো। আপনি কেন এত ভাবছেন এটা নিয়ে? এটা নিয়ে ভাববেন না, আপনি আমার অনেক ওপরে আছেন, অনেক ওপরে থাকবেন, আপনি কিচ্ছু মনে করিনি আমি। তখন আমি চলুন তাহলে সানন্দার ঘরে আপনাকে দিয়ে আসি। অনিরুদ্ধ তখন বললাম আমাকে, আরে মৃণালদা, তোমার জন্য বহুক্ষণ ধরে বসে আছি, তুমি একটু চা খাও। আমি আমার নিচের থেকে চা, সিঙ্গাড়া, আমাদের নিচে খুব ভালো চা পাওয়া যায়,
সে চা সিঙ্গাড়া খাওয়ালো, উনি খেলেন, পিঠে হাত দিলেন, ব্যাক করে চলে গেলেন। আপনারা এতক্ষণ তপন দাস, যিনি একসময় আনন্দবাজারে চিফ ফটোগ্রাফার ছিলেন, তার অনেক ছবির গল্প শুনলেন, তার ছবি তোলার অনেক গল্প শুনলেন। আরও অনেক অনেক গল্প আছে। এইটুকু সময়ের একটা অনুষ্ঠানে সব গল্প তো কভার করা যায় না, সম্ভব হয় না। আম, কিন্তু আপনারা কি লক্ষ্য করলেন যে কি অমায়িক ব্যক্তিত্ব তার? এমন সব বড় বড় মানুষদের সঙ্গে তিনি মিশেছেন, সহজভাবে মেশার সুযোগ পেয়েছেন। আজকাল যখন সমাজ মাধ্যমে দেখি সামান্য একটা ছবি তুলে বা কোনো ছবি, পুরনো কারোর ছবি, সেটাই সে নতুনভাবে কিছুটা এডিট করে দিচ্ছে, তার উপর বড় বড় করে নিজের নামটা ছাপিয়ে দিচ্ছে। অথচ এইরকম একজন মানুষ, এত বড় মাপের একজন ফটোগ্রাফার, যার বাবা এত বড় মাপের একজন মানুষ, যিনি প্রধানমন্ত্রীদের সঙ্গে ওঠা বসা করতেন, এরকম একজন মানুষ, তিনি কতখানি অমায়িক, কতখানি সহজ সরল সাধারণ মানুষের মতো থাকেন। অথচ তার গল্পের ভাণ্ডারে কত গল্প, গপ্পসপ্প এইরকম মানুষদেরকে খুঁজে এনে আপনাদের সামনে নিয়ে আসে। এদের কথা তো আপনাদের জানতে হবে, এদেরকে তো চিনতে হবে। এদের ভাণ্ডারে যে এত গল্প আছে, তার থেকে খানিকটা আপনাদের জন্য রাখলাম, হয়তো আপনাদের ভালো লাগবে। তপনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সব গল্প ভালো মতো শুনে উঠতে পারলাম না। আপনার মতো মানুষের সঙ্গে যে আমার এই সাক্ষাৎকারটা হলো, এটার জন্য আমি অত্যন্ত গর্বিত, গর্ব অনুভব করছি। আমি চাই না যে আমার পাবলিসিটি হোক, কিন্তু এগুলো লোকে জানতে পারলে খুশিই হবে। হুম, আমাদেরও খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে। হয়তো অনেক বড় লম্বা একখানা প্রোগ্রাম করার যদি সুযোগ পেতাম, তাহলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু আজকে তো আর সময় নেই। আজকে এখানেই শেষ করব। না, অনেক কথা আমি বলার সুযোগ পেয়েছি, আপনি সুযোগ করে দিয়েছেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সুস্থ শরীর কামনা করি। অনেক খুশি থাকবেন, ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় আপনার ছবি আর এই ছবির গল্প নিয়ে কিছু লিখুন, হুম, সবার কাছে পৌঁছোক আপনার কথা। এই ছোট্ট গাছটা আমাদের তরফ থেকে একটা স্মৃতি। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার জন্য সু- মানে কাজ করলেন, আপনাদের অত্যন্ত শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আপনারা ভালো থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন।